হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে ব্লাড বা রক্ত। দেখো প্রথমে একটা কথা বলি, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, রক্ত সংবহন তন্ত্র আর ব্লাড, এই দুটো কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার। কেউ ভাববে না যে রক্ত সংবহন তন্ত্রের সঙ্গে ব্লাডটা রিলেট আছে, তা কিন্তু নয়, দুটো আলাদা চ্যাপ্টার। রক্ত সংবহন তন্ত্র আমরা আলাদাভাবে পড়বো, ব্লাড চ্যাপ্টারটা আমরা আলাদাভাবে পড়বো। অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ব্লাডের মধ্যে থেকে প্রচুর প্রশ্ন আসে, একদম ডিটেলসে পড়বো। দারুণ দারুণ ছবি আছে, ছবির মাধ্যমে বুঝবো, ডিটেলসে থিওরির মাধ্যমে বুঝবো এবং লাস্টে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর আবারও বলছি, কেউ কোথাও কোনো রকম স্কিপ করবে না, দরকার হলে স্পিড বাড়িয়ে নাও, কারণ যদি স্লো মনে হয় যা পড়াবো তার বাইরে আর কোনো কোশ্চেন যাবে না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি তোমাদের সেল চ্যাপ্টারটা পড়িয়ে ফেলেছি, তাই তো? কোষ যে চ্যাপ্টারটা পড়িয়ে ফেলেছি, টিস্যু যে চ্যাপ্টারটা হয়, কলা যে চ্যাপ্টারটা, সেটা আমি পড়িয়ে ফেলেছি এবং তারপর আমি শুরু করেছি কি অর্গান সিস্টেম শুরু করেছি। আমরা আগের দিন কি চ্যাপ্টার কমপ্লিট করেছি? ডাইজেস্টিভ সিস্টেম, পুরো ডিটেলসের 3টে পার্টে আমরা কমপ্লিট করেছি। আমি সেখানে তোমাদের বুঝিয়েছিলাম যে লাস্টে মানে আমাদের শরীর কি হয় না, আমাদের যে কোষে খাদ্যের প্রয়োজন হয় সেটা কি হয় না, আমরা যে জটিল খাদ্য গ্রহণ করি সেটা সরল খাদ্য রূপে আমাদের কোষে দরকার, এবং জটিল খাদ্য থেকে সরল খাদ্যে যে পরিণত হওয়ার যে প্রসেসটা, সেইটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। বা যে অঙ্গগুলো আমাদের এই মানে এটাতে সাহায্য করে জটিল খাদ্য থেকে সরল খাদ্য করার জন্য, সেই সমস্ত অঙ্গগুলো মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। তো লাস্ট বাটে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের কমপ্লিট যে পাচন, আমাদের প্রোটিন জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবারে কমপ্লিট যে পাচন সেটা কোথায় হচ্ছিল বললাম? ক্ষুদ্রান্তে হচ্ছিল। আরে মনে আছে, স্মল ইন্টেস্টাইনে হচ্ছিল, তাই তো? স্মল ইন্টেস্টাইনে। দেখো লিঙ্ক করে পড়তে হবে, মানে আমি এমনটা নয় যে মাঝখান থেকে আমি এরপরে না তোমাদের অন্য কিছু চ্যাপ্টার পড়াতে পারতাম, কিন্তু অন্য কিছু চ্যাপ্টার এর সঙ্গে যায় না, এর সঙ্গে তোমাদের ব্লাডই যায়। ঠিক আছে, আমি প্রথমে যদি টিস্যু না পড়াতাম, সেল না পড়াতাম, ডাইরেক্ট এটা আসতাম, তোমরা বুঝতে পারতেন না। তো একটা লিঙ্ক করে পড়াতে হবে, সেই লিঙ্ক সিস্টেমে যাচ্ছে। কেউ বলবে না স্যার এই চ্যাপ্টারটা স্টার্ট করলে ভালো হতো, না ওইভাবে হয় না, একটা সিস্টেম বাই সিস্টেম যায়, একটা লিঙ্ক করে পড়তে হবে তোমাদের। যাই হোক, তো আমরা কি দেখেছিলাম না, স্মল ইন্টেস্টাইনে আমাদের সমস্ত প্রকার খাদ্যের কমপ্লিট ডাইজেশন বা কমপ্লিট পাচন কিন্তু ঘটছিল। ওকে, এবং আমি ওখানে বলেছিলাম যে যখন সম্পূর্ণ সমস্ত খাদ্য জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হয়ে যাচ্ছিল, ক্ষুদ্রান্তে ছোট ছোট আঙ্গুলের মতন কী ছিল? ভিলাই ছিল, এবং ভিলাইয়ের নিচে কী ছিল? রক্তবাহ ছিল। যে এই যে সরল খাদ্যটা পরিণত হচ্ছে, ভিলাই কী করছিল? সেইটা খাবারটা শোষিত করছিল, এবং এই রক্তের মাধ্যমে পুরো শরীরে আমাদের ছড়িয়ে যাচ্ছিল। শরীরে কোথায় যাচ্ছিল না, প্রত্যেকটা কোষে কোষে যাচ্ছিল। এবার একটা কথা বলো আমাকে, যদি যদি এই ব্লাড না থাকতো, আমাদের এমন কিছু জিনিস আছে যেটা কিনা এই খাবার বলো বা আমাদের কোষে যা কিছু উৎপন্ন হয় বা যা কিছুর প্রয়োজন হয়, প্রত্যেকটা কোষে 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 যে পৌঁছে দেয়, আর অন্য কোনো উপায় ছিল আমাদের? তোমরা বলবে হ্যাঁ স্যার ছিল, কারণ আপনি তো স্যার কানেকটিভ টিস্যু পড়িয়েছিলেন। কানেকটিভ টিস্যু মানে কি? যোগ গলা পড়ানো হয়েছিল, এবং যোগ গলার মধ্যে শুধু তো রক্ত ছিল না, যোগ গলার মধ্যে আরও অনেক কিছু ছিল, তার মধ্যে বোন ছিল। আমি তোমাদের বলেছিলাম যে কানেকটিভ টিস্যু তরল টাইপের হতে পারে, তোমাদের শক্ত টাইপের হতে পারে, তোমাদের নমনীয় হতে পারে। সেখানে আমি তরুণাস্থি পড়িয়েছিলাম, টেন্ডন পড়িয়েছিলাম, তারপরে আমরা অনেক কিছু পড়িয়েছিলাম। কিন্তু কানেকটিভ টিস্যুর মধ্যে এমন কোনো টিস্যু আছে যেটা ফ্লো হতে পারে? না স্যার, কোনো টিস্যু এরকম নেই যে ফ্লো হতে পারে, একমাত্র ব্লাড ছাড়া, একমাত্র রক্ত ছাড়া। তো রক্তই একমাত্র উপায় যে আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ছড়িয়ে যেতে পারে। আমাদের শরীরের যদি মাথাও ফেটে যায় সেখান থেকেও রক্ত বেরোবে, যদি আমাদের কপাল কেটে যায় সেখান থেকেও রক্ত বেরোবে, যদি আমাদের একটা একদম পায়ের নিচের একদম লাস্ট যে নেল আছে, নোক আছে, আমাদের যে আঙ্গুল আছে, সেটাও যদি কেটে যায় রক্ত বেরোবে। আমাদের শরীরের যে কোনো প্রান্তের কিছু চোট লাগুক না কেন, সেখান থেকে আমাদের রক্ত বেরোবে। তার মানে আমরা কি বুঝতে পারি যে পুরো শরীরের এমন কোনো পার্ট নেই যেখানে এই রক্ত গিয়ে পৌঁছায় না, ঠিক কি না? তো রক্ত কি করে না, এই যে সরল খাদ্য পরিণত হলো সেটা নিয়ে গিয়ে বয়ে নিয়ে চলে যায় কোথায়? কোষে। এবার কোষে শুধুমাত্র যে খাবারটা দিয়ে দিল সেটা শুধু কাজ নয়, এই যে কোষের যে সমস্ত কাজকর্ম হয় তাতে অনেক কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। সেই বর্জ্য পদার্থও তো কোষ থেকে আবার নিয়ে আসতে হবে, সেই কাজও কে করে? রক্ত। এবার আমরা পড়ব যে রক্ত অ্যাকচুয়ালি যেটা আমরা লাল রঙে দেখি, রক্ত কি শুধুই তরল, না রক্তের মধ্যে আরও কিছু কিছু পার্ট আছে? সেইটা আমাদেরকে ডিটেলসে জানতে হবে, যে রক্তর মধ্যে আছে কি কি, কত পরিমাণে থাকে, কোনটা বেশি থাকে, এই সম্পর্কে কোশ্চেন আসে। আমরা এগুলো সম্পর্কে ডিটেলস জানবো। আগে বোঝা গেল যে রক্ত আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার যেখান থেকে কোশ্চেন আসে আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি। দেখো নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে কিন্তু এই ছবিটা লক্ষ্য করে দেখো
এখানে কিন্তু আমি কোনোভাবেও, আমি বারবার তোমাদের উল্লেখ করে দিচ্ছি, এখানে কোনোভাবেও এই যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড যে শরীর পাম্প করছে, রক্ত ছড়িয়ে দিচ্ছে, চলে যাচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব না, ঠিক আছে? এগুলো কিন্তু আলোচ্য বিষয় নয় এখানে। দেখো, সর্বপ্রথম যে প্রশ্নটা আসে যে আমাদের যে ব্লাড, এই ব্লাড নিয়ে যে স্টাডি করা, সেই স্টাডিকে কি বলা হয়? মনে রাখবে, হেমাটোলজি বলা হয়। কি বলা হয়? হেমাটোলজি। ঠিক আছে, বাংলাতে লেখা আছে, নো টেনশন, সব লেখা আছে। আগের যে সমস্ত ক্লাসগুলো হয়েছিল আমি কিন্তু সম্পূর্ণ নোট কিন্তু তোমাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। এখনও টেলিগ্রামে যারা যুক্ত হনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা তোমরা সিম্পল টেলিগ্রামে গিয়ে এক্সাম গ্র্যাভিটি লেখো, তো ওখান থেকে যুক্ত হয়ে যাও। আমি সমস্ত নোট কিন্তু এখনও পর্যন্ত যা যা ক্লাস হয়েছে টোটাল আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে স্যার, এই যে ব্লাড আছে, ব্লাডের পিএইচ ভ্যালু কি? পিএইচ ভ্যালুর উপরে কি ডিপেন্ড করে? যে আমাদের ব্লাডটা আম্লিক না ক্ষারীয় না প্রশম। আমরা জানি যে 7-এর নিচে যদি চলে যায় সেটা আম্লিক হয়ে যায়, 7 যদি হয়ে যায় প্রশম হয়ে যাবে, 7-এর ওপরে গেলে ক্ষারীয় হয়ে যাবে। তো আমাদের পিএইচ ভ্যালুর ব্লাডের হচ্ছে 7.3 থেকে 7.4, একদম এনসিআরটি ডাটা। কোথাও 7.5 থাকলেও পড়বে না, 7.2 থাকলেও পড়বে না। আমি যে ডেটাগুলো দিচ্ছি সেই ডেটার বাইরে কোনোভাবে যাবে না, কারণ কোশ্চেন এই পিএইচ ভ্যালু দেবে না, এখানে এইভাবে দিয়ে দেবে, 7.2 দিয়ে দেবে, 7.8 দিয়ে দেবে, 7.4 দিয়ে দেবে, 7.6 দিয়ে দেবে। তো 7.4 দিলে 7.4-এ মারবে, বোঝা গেল? তো পিএইচ ভ্যালু কত বললাম? 7.3 টু 7.4। তার মানে কি আমাদের রক্ত ঈষৎ ক্ষারীয়, সামান্য একটু ক্ষারীয়। এরপর যদি প্রশ্ন আসে যে আমাদের তো যোগ গলা অনেক টাইপের আছে, রক্ত কি? মনে রাখবে, রক্ত হচ্ছে তরল যোগ গলা। তরল যোগ গলা মানে ফ্লুইড, লিকুইড কানেকটিভ টিস্যু, লিকুইড কানেকটিভ টিস্যু। এবার যদি প্রশ্ন আসে যে আমাদের শরীরে ব্লাড থাকে কতটা, মনে রাখবে, দেখো এটা না একটা মানুষের ওয়েটের উপর অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে? যদি ওয়েটের উপর ডিপেন্ড করে, কিন্তু নর্মালি যেটা এনসিআরটিতে লেখা আছে সেটা হচ্ছে 4.5 টু 5.5 লিটার। 5.5 লিটার, 4.5 টু 4.5 থেকে 5.5 লিটার, ঠিক আছে? এই পরিমাণ রক্ত আমাদের শরীরে থাকে একজন অ্যাডাল্টের, হিউম্যান বডি অ্যাডাল্টের কথা বলছি। কিন্তু যদি বাচ্চা বলে, আবার বাচ্চার ভেবো না এতটা থাকে, কখনোই না। একজন নিউ বর্ন বেবি, যদি বলে নিউ বর্ন বেবি, সদ্য জন্মগ্রহণ করেছে এরকম বেবি, তাহলে মনে রাখবে 300 থেকে 400 মিলিলিটার, 400 মিলিলিটার, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি ওয়েটের ওপর ডিপেন্ড করে হয়। যদি বলে ওয়েটের ওপর ডিপেন্ড করে মানে কীরকম হয় না, মানুষের ওয়েট যা তার 7 টু 7.5% বলতে পারো তার বডি ওয়েটের এই ব্লাড থাকে। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইড দেখো, এখানে নোট দেওয়া আছে। আচ্ছা, এখানে না একটা ডেটা না ভুল আছে, হ্যাঁ, এই ডেটাটা এখানে কখনোই হবে না। 5 থেকে 6 লিটার এমনি লেখা থাকে, কিন্তু 5 থেকে 6 লিটার বলবে না। আমি যে ডেটা বললাম সেই ডেটা অনুযায়ী যাবে, হ্যাঁ। 4.5 থেকে 5, 4.5 থেকে 5 লিটার, ঠিক আছে? মোট ওজনের 7 to 8% বা বলতে পারো 7 to 7.5% মোট বডি ওয়েটের, ঠিক আছে? পিএইচ মান 7.4, হেমাটোলজি বলা হয়। আচ্ছা, এগুলো আমরা পড়াইনি এখনও, যখন রক্তচাপ পড়াবো তখন দেখবে। তো মোটামুটি জেনে রাখো যে স্ফিগ্নো ম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ মাপা হয় এবং স্বাভাবিক রক্তচাপ 120 থেকে 80। 120 কি 80 কি এগুলো আমরা ডিটেলসে পড়বো, যখন সার্কুলেটরি সিস্টেম পড়বো আগে যাবো, ডিটেলসে পড়বো, ঠিক আছে? চলো নেক্সট দেখো। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট পড়বো আমরা রক্তের প্রধান উপাদান। দেখো একটা জিনিস লক্ষ্য করো, রক্তের মধ্যে আমরা কি বলেছি? রক্ত কি? স্যার রক্ত তো একটা কলা। রক্ত কি? রক্ত একটা কলা। তার মানে কি এর মধ্যে অনেক ছোট 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 কোষ থাকবে নিশ্চয়ই, কারণ কোষের সমষ্টিই তো কলা, কোষের সমষ্টিই তো কলা। আর আমি তোমাদের কানেকটিভ টিস্যু পড়াবার সময় একটা কথা বলেছিলাম, যে কোনো কানেকটিভ টিস্যু একটা ধাত্রের মধ্যে থাকে। আমি তো বলেছিলাম না, ম্যাট্রিক্সের কথা বলেছিলাম, মনে আছে? ম্যাট্রিক্স, যদি কেউ রিভিশন দাও মনে থাকবে, নাহলে থাকবে না, আমি পড়িয়ে যাবো, তোমরা ভুলতে থাকবে। ম্যাট্রিক্সের কথা বলেছিলাম, ঠিক সেই রকমই এটাও একটা যোগ কলা, এটাও একটা কলা। তো এও যদি যোগ কলা হয়, নিশ্চয়ই এরও কিছু ম্যাট্রিক্স থাকবে। মনে রাখবে, এই যে রক্ত, ব্লাড মেনলি 2 প্রকার উপাদান নিয়ে তৈরি। এক হচ্ছে প্লাজমা পার্ট থাকে, আর একটা থাকে সলিড পার্ট মানে কঠিন, ঠিক আছে? রক্তের মধ্যে কি থাকে? রক্ত এটা ভাববে না যে রক্ত আছে মানে পুরোটাই ওয়াটার টাইপের, পুরো জলের মতন একদম লিকুইড পার্ট, কখনোই না। রক্তে 2টো পার্ট থাকে। এই প্লাজমা পার্টটা কি? লিকুইড পার্ট, লিকুইড পার্ট। প্লাজমা পার্ট থাকে মনে রাখবে 55%-এর মতো প্লাজমা পার্ট থাকে, আর এর মধ্যে কিছু কঠিন পার্ট থাকে, কারণ বললাম না অনেকগুলো কোষ নিয়ে তৈরি। তো এই যে কঠিন পার্ট, এই কঠিন পার্টের পরিমাণ থাকে 45%-এর মতো, ঠিক আছে? ওকে স্যার।
তো স্যার এই যে কঠিন পার্ট আছে 45%, তো এর মধ্যে থাকে কি কি? মনে রাখবে 3 ধরনের কোষ থাকে। এক হচ্ছে আরবিসি, ডিটেলসে পড়বো আমরা। আরবিসি যেটাকে বলা হয় রেড ব্লাড কর্পাসেল বা বলা হয় লোহিত রক্তকণিকা। 2 নম্বর থাকে ডাব্লিউবিসি যেটাকে বলে হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা। আরেক থাকে প্লেটলেট। কি থাকে? প্লেটলেটস মানে হচ্ছে অনুচক্রিকা। তাহলে থাকে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। এটা নিয়ে আমাদের কঠিন পার্টটা তৈরি হলো। আর প্লাজমা মানে পুরো ওয়াটার, এখান থেকে 55%। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার প্লাজমা পার্ট থাকে কেন, এর কাজ কি? দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, আচ্ছা আমি এই স্লাইডে না, আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। চলো নেক্সট স্লাইডে চলো। দেখো এখানে আমি একটা ছক করে না তোমাদের পুরো ডিটেলস দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? এই ছকটা দেখে নেবে। রক্তরস বা প্লাজমা, রক্তকণিকা বা সেলস। আচ্ছা একটা জিনিস তোমাদের বলি, এই যে কণিকা, কণিকা কেন বলছে? আমাদের এটা তো কোষ। দেখো আমি একটা জিনিস বলি তোমাদের, কোষের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছিলাম? স্যার কোষের মধ্যে নিউক্লিয়াস ছিল, মাইটোকন্ড্রিয়া ছিল, রাইবোসোম ছিল, গলগি বডি ছিল, এটা ছিল, ওটা ছিল, সমস্ত কিছু ছিল। কিন্তু আমি তোমাদের যখন পড়াবো দেখতে পাবে এই যে রক্তের যে কোষগুলোর কথা বললাম আমি, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, এগুলোর মধ্যে না টোটাল সব কিছু থাকে না। যেমন আমি যদি আরবিসির কথা বলি, ওর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, ওর মধ্যে নিউক্লিয়াস থাকে না, ওর মধ্যে গলগি বডি থাকে না। তো এই জিনিসগুলো কি কোষ বলা যায়? একে কি কোষ বলে সম্মান দেওয়া যায়? কারোর মধ্যে কিছু আছে, কারোর মধ্যে কিছু নেই, এটা সম্মান দেওয়া যাবে না। সেই জন্য কি বলা হয়, এদেরকে রক্তকণিকা বলা হয়। এমনি কিন্তু সেলসই, কিন্তু কি বলে বলবো আমরা? কর্পাসেল, ইংলিশে বলে কর্পাসেল, ব্লাড কর্পাসেল, রক্তকণিকা। রক্তকণিকা 45%, রক্তরস 55%। কি আছে না আছে আমরা ডিটেলসে পড়বো, এখানে পড়ার দরকার নেই, এটা এখন মনে না রাখলেও চলবে। কারণ আমরা রক্তরস সম্পর্কে পড়বো, যে প্লাজমা কেন আছে, কিসের জন্য আছে, কি পার্ট, কাজ কি এর। চলো দেখো এখানে একটা জিনিস হচ্ছে, এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, যদি বলে যে আমি তো বললাম প্লাজমা 55%, ঠিক আছে, আমি এদিকে বললাম যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা সব মিলে এরা 45% থাকে। মনে রাখবে এই হোয়াইট ব্লাড কর্পাসেল ডাব্লিউবিসি আর এই প্লেটলেট, এই দুটো মিলে না 41% ক্যারি করে। সরি 4%। আর 41% লোহিত রক্তকণিকা একা থাকে 41%। তাহলে বুঝতে পারছো লোহিত রক্তকণিকার পরিমাণ কত। আমরা এখনই পড়বো সাইজ সম্পর্কে, সংখ্যা সম্পর্কে পড়বো, কিন্তু এমনি তোমাদের বলে রাখলাম যে মানে টোটাল যে 45%, এটা দুভাগে আমি ভাগ করতে পারি, একটা 4%, একটা 41%। 4% শুধু ডাব্লিউবিসি আর প্লেটলেট মিলে, আর 41% একা আরবিসি নিজে অধিকার করে আছে জায়গা, ঠিক আছে? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা। স্যার প্লাজমা থাকে কেন? একটা জিনিস তোমরা মাথায় ভাবো শুধু, যদি এই প্লাজমা বা লিকুইড পার্ট 55% না থাকতো, আমি বারবার একটা কথা বলছি যে রক্তের কাজ হচ্ছে পরিবহন করা, এক স্থান থেকে অপর স্থানে পরিবহন করা। আমাদের কোষের মধ্যে যদি কোনো তোমরা নিজেরা বলো এই প্লাজমা কী কী পরিবহন করতে পারে, চলো নিজের একটা আইডিয়া লাগাও। যে স্যার ক্ষুদ্রান্তের মধ্যে যে ভিলাই ছিল, ভিল্লিগুলো কী করলো, রক্ত এই পুষ্টি রসটাকে শোষণ করলো, রক্তের মধ্যে দিল। তো রক্ত কী করলো, সেইটাকে বয়ে নিয়ে চলে গেল কোথায়? প্রত্যেকটা সেলে সেলে। তাহলে রক্তের কাজ কী হলো? খাদ্য রস পরিবহন করা, খাদ্য পুষ্টি গুণ পরিবহন করা। আবার 2 নম্বর পয়েন্ট আমি লিখতে পারি, এই যে সেল, এই যে কোষের মধ্যে যে বিপাকীয় কার্যাবলী হলো, তার ফলে কিছু রেচন পদার্থ উৎপন্ন হয়, তার ফলে CO2 গ্যাস উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এবার ওটাকেও তো বার করে নিয়ে আসতে হবে। এটা কোথায় নিয়ে যাবে এ বার করে? স্যার বার করে নিয়ে যাবে লাংসে, আমাদের ফুসফুসে নিয়ে যাবে। সে কি করবে? কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেবে এবং রক্তের মধ্যে আবার কি অ্যাটাচ হয়ে যাবে বলো? অক্সিজেন অ্যাটাচ হয়ে যাবে। কোন পার্ট কী করে সেটা আমি পরে বলছি, শুধু বেসিক এটুকু জানো যে সেলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় সেইটা আবার বয়ে নিয়ে যায় কে? রক্ত। তার মানে CO2 গ্যাস পরিবহন করা রক্তের কাজ। আবার যখন এই CO2 গ্যাস আমাদের, এটা ধরো কি বলবো, এটা ধরো ফুসফুস, এটা লাংস, ঠিক আছে, এটা আমাদের লাংস কি করলো, তুমি CO2 পূর্ণ গ্যাসটাকে নিয়ে গেলে, রক্ত নিয়ে গেল, এবং এখান থেকে যখন বেরোচ্ছে তখন কি হচ্ছে না O2 পূর্ণ মানে CO2কে ছেড়ে দিয়েছে এবং রক্তের মধ্যে O2 গ্যাস, অক্সিজেন গ্যাসটা নিয়ে নিয়েছে। এবং এই অক্সিজেন গ্যাসটা কি করে, আবার প্রত্যেকটা জায়গায় আমাদের প্রত্যেকটা দেহের অর্গানে, প্রত্যেকটা যে কোষ আছে, কোষের মধ্যে অক্সিজেন দরকার। অক্সিজেন না হলে তো খাবার জারিত হতে পারবে না, খাবার যদি জারিত না হয় তাহলে আমরা আমাদের শক্তি পাবো না। তো এই জন্য কী দরকার? অক্সিজেন। এই অক্সিজেনটাকে কী করে, আবার জায়গায় পৌঁছে দেয়। তাহলে রক্তের আরেকটা কী কাজ পেলাম, শুধু CO2 পরিবহন করা নয়, প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেনের সার্ভিস দেওয়াটাও এর কাজ। কার কাজ? রক্তের কাজ। আচ্ছা স্যার আমি আগের দিন বলেছিলাম তোমাদের যে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এক্সোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি। আমি অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে কী বলেছিলাম,
যে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যেখান থেকে আমাদের দেখো গ্রন্থি মানে কিছু না কিছু ক্ষরিত হবে, ক্ষরণ হবে। তো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হচ্ছিল না হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হচ্ছিল উৎসেচক বা রস। উৎসেচক কী করছিল আমাদের দেহে আমরা যে খাবার খাচ্ছিলাম সেই খাবারটা ডাইজেস্ট করার জন্য উৎসেচক কাজে লাগছিল। আর এই হরমোন কি হচ্ছিল না অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হচ্ছিল। আমি তোমাদের বলেছিলাম যে হরমোন কিন্তু ডাইরেক্ট রক্তে মিশে যায়। হরমোন যে গন্তব্যস্থলে যাবে, ধরো এইখানে নির্গত হচ্ছে, আমি যাবে এই গন্তব্যস্থলে, কিসের মাধ্যমে যাবে? এর কোনো নালী থাকে না, এর কোনো নালী থাকে না। এ কী করে? রক্তের মধ্যে মিশে যায়, রক্তের মধ্য দিয়ে ফ্লো হয়। আর বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে কি বলেছিলাম যে এর নালী থাকে, এর ডাক্ট থাকে। যেমন লিভার একটা বহিঃক্ষরা গ্রন্থি, ওর থেকে যে বাইল জুস বেরোচ্ছিল, বাইল জুসটা কিসের মাধ্যমে যাচ্ছিল না বাইল ডাক্টের মাধ্যমে, পিত্ত নালীর মাধ্যমে, ঠিক কি না? কিন্তু হরমোনের ক্ষেত্রে কিন্তু না নালী ছিল না স্যার, রক্তের মাধ্যমে প্রবাহিত হচ্ছিল। তার মানে কি রক্ত আমাদের কি প্রবাহ করে? হরমোনও প্রবাহ করে। ঠিক আছে স্যার, আমি যে খাবার খাচ্ছিলাম, আমি যে বললাম যে পুষ্টি গুণটা রক্তের মাধ্যমে ফ্লো হচ্ছে প্রত্যেকটা কোষে, সব ধরনের খাবার, আমি যে প্রোটিন জাতীয় খাবার খাচ্ছিলাম সেই প্রোটিন জাতীয় খাবার, আমি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছিলাম কার্বোহাইড্রেট জাতীয় খাবার, আমি যে ফ্যাট জাতীয় খাবার খাচ্ছিলাম ফ্যাট জাতীয় খাবার, সমস্ত প্রকার খাবারের কিন্তু পরিবহন করছিল এই ব্লাড। ঠিক, তারপর শুধু হরমোন না, আমাদের যে ভিটামিন বলো সমস্ত কিছু এই রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। রক্তের কোন পার্ট প্রবাহিত করে? স্যার রক্তের তো নিশ্চয়ই যে সলিড পার্ট আছে সে তো প্রবাহিত করতে পারবে না, তাহলে কোন পার্টটা করবে? প্লাজমা পার্টটা, যে লিকুইড পার্টটা আছে, যেটা কিনা 55% যে পার্টটা আছে, এই পার্টটা কি করবে? সমস্ত এই যে জিনিসগুলো তোমাদের আমি বললাম এই সমস্ত কিছু পরিবহন করতে পারে। যদিও আরবিসি ডাব্লিউবিসি এর মধ্যে দিয়েই ফ্লো হয়, এক স্থান থেকে অপর স্থানে যায়। আরবিসি, এই যে আমি অক্সিজেন পরিবহনের কথা বললাম, এটা কে করে? রক্তের আরবিসি করে না, লোহিত রক্তকণিকা করে। কিছুক্ষণ পর পড়বো আমরা লোহিত রক্তকণিকা রক্তের রং লাল কেন? হিমোগ্লোবিন থাকার জন্য, হিমোগ্লোবিন সম্পর্কেও পড়বো। তো এই জিনিসটা ওরাও ফ্লো করে, কিন্তু ফ্লো কি করে হচ্ছে না রক্ত রস থাকার জন্য, প্লাজমা থাকার জন্য, যেটা কিনা 55% আছে। বলো বোঝা গেল? তাহলে প্লাজমার কী কাজ, চলো আমরা একটা ছকের মাধ্যমে পুরো ডিটেলসে দেখে নিই। এই হচ্ছে সেই ছক, একটা ছক করে নিয়ে এসেছি তোমাদের পুরো জিনিসটাকে ক্লিয়ার করার জন্য। দেখো উপাদানের নাম কি? জল আছে, ঠিক আছে। রক্তরসের মধ্যে কি আছে? জল আছে, ওয়াটার 90 to 92%, যেটা মেন পার্ট 92%। প্লাজমা প্রোটিন আছে 7 to 8%-এর মতো। কিছু অজৈব পদার্থ আছে 0.9%, জৈব পদার্থ আছে 1.1%। যদিও এই ছকটা দরকার নেই, তোমরা মোটামুটি জেনে গেলে যে প্রোটিন, গ্লুকোজ, ইউরিয়া, উৎসেচক, হরমোন, ভিটামিন, মিনারেলস সমস্ত কিছু এই রক্তরসের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখো। দেখো আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে রক্তের মাধ্যমে আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই সেই প্রোটিনের সরল রূপ হিসাবে আমাদের রক্তের মাধ্যমেই প্রবাহিত হয়। মনে রাখবে এই প্রোটিন, 3 ধরনের প্রোটিন আছে। 3 ধরনের প্রোটিন কী কী আছে? এক হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিন আছে। 2 নাম্বার হচ্ছে গ্লোবিউলিন আছে, গ্লোবিউলিন আছে। আর এক আছে ফাইব্রিনোজেন। কি আছে? ফাইব্রিনোজেন, বাংলাতেও লেখা আছে, চাপ নেই। এই যে অ্যালবুমিনের কথা বলছি, অ্যালবুমিন মোটামুটি তোমরা ধরে রাখো 4 to 5%-এর মতো থাকে, গ্লোবিউলিন থাকে 2.5%-এর মতো, আর ফাইব্রিনোজেন থাকে 0.3%-এর মতো। স্যার অ্যালবুমিনের কাজ কি? কী কাজ করে? মনে রাখবে রক্তের যে প্রেশার থাকে, রক্তের যে প্রেশার থাকে সেই প্রেশারটাকে অ্যালবুমিন কন্ট্রোল করে। অনেক জায়গায় লেখা থাকবে কিন্তু লিকুইড ডেকে ব্যালেন্স করে, সেটাও কিন্তু ঠিক, ঠিক আছে। লিকুইড, আমাদের যে লিকুইড থাকে ব্যাপার একই। যদি বলে যে প্রেশার নিয়ন্ত্রণ করে, আমাদের একটা অভিস্রবণ চাপ থাকে ব্লাডের মধ্যে, সেইটাকে নিয়ন্ত্রণ করে, ওকে। যদি বলে লিকুইড ব্যালেন্স করে, সেটাও কিন্তু ওকে। অ্যালবুমিনের কাজ এটা। স্যার গ্লোবিউলিনের কাজ কি? গ্লোবিউলিনের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। স্যার অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি তখন ডাব্লিউবিসি পড়বো তখন বুঝতে পারবে ডিটেলসে। মানে এক প্রকার বলতে পারো রোগ প্রতিরোধক ব্যবস্থা। আমাদের দেহে যদি কোনো বাইরে থেকে বিজাতীয় অণু ঢুকে যায়, আমাদের দেহের মধ্যে যে সৈনিকরা আছে, যে আর্মিরা আছে, তারা সেই জিনিসগুলোকে মেরে ফেলে। এটা বলে ইমিউনি সিস্টেম। আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম থাকে সেইটাকে স্ট্রং রাখে। ঠিক আছে, তাহলে মনে রাখবে কি করে? অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, রোগ প্রতিরোধক ক্ষমতাকে ঠিকঠাক রাখে। স্যার ফাইব্রিনোজেনের কাজ কি? মনে রাখবে ব্লাড ক্লটিং করতে। আমাদের যদি কোথাও কোনো রকম কেটে যায়, দেখবে ধীরে 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 রক্ত জমে যায়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? এই ফাইব্রিনোজেন। তাহলে মনে রাখবে এই 3 ধরনের কিন্তু প্রোটিন থাকে। ওকে, কার মধ্যে থাকে? রক্ত রসের মধ্যে। বারবার বলছি গুলি ফেলবে না কিছু, প্লাজমার মধ্যে, প্লাজমার মধ্যে। ওকে,
আর তবেই তো ফ্লো হয়। আমাদের কোথাও ধরো কেটে গেছে, তো সেখানে রক্ত জমাট বাঁধতে হবে। কি করে রক্ত জমাট বাঁধতে যখন পড়াবো তখন ডিটেলসে পড়াবো, তখন এইটুকু শুধু জেনে রাখো ফাইব্রিনোজেন একটা প্রোটিন যে কিনা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। চলো আমি যেগুলো বললাম সেটা একটা ছক আকারে সম্পূর্ণ বাংলা ইংরাজি ভাষায় দুটো ভাষাতে আমরা দেখে নেব। দেখো যেটা বললাম, এই ছক পড়তে হবে। আমি তোমাদের ছক, এই ছকগুলো বানাতে না প্রচুর পরিশ্রম হয়, কিন্তু আমি কেন ছক নিয়ে আসি, ওই মানে রিডিং হয় না, টেক্সট হয় না, ওই টেক্সট ভাষায় পড়লে মনে থাকবে না। কিন্তু এই ছকটা যদি পরীক্ষার সময় দেখে যাও, স্যার কী কী থাকে, অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, ফাইব্রিনোজেন থাকে। দেখো ইংলিশ নামগুলো তোমাদের পাশে পাশে রেখেছি আমি, কত পার্সেন্ট করে থাকে, পার্সেন্টেজ যদিও পরীক্ষায় আসে না, তবে একটা মোটামুটি আইডিয়া পাবে। সেই জন্য এই যে অভিশ্রবণ চাপ বা অসমোটিক প্রেশার নিয়ন্ত্রণ করে, অ্যান্টিবডি তৈরি করে আমাদের গ্লোবিউলিন। ফাইব্রিনোজেন কী করে, রক্ত জমাট বাঁধতে বা ব্লাড ক্লটিংয়ে আমাদের সাহায্য করে। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইড দেখো। আচ্ছা একটা জিনিস তোমাদের বলে দিই, মেল বডিতে না, ছেলেদের বডিতে, মেল বডিতে কিন্তু রক্তের পরিমাণ বেশি থাকে, হ্যাঁ, মেয়েদের তুলনায়। ঠিক আছে? তো যদি রক্তের পরিমাণ যখন বেশি থাকে, নিশ্চয়ই আরবিসির পরিমাণও বেশি থাকে, সবই পরিমাণ বেশি থাকবে, তার মধ্যে যা যা কণিকা আছে সবেরই পরিমাণ বেশি থাকবে। চলো আমরা যে রক্ত কণিকার নাম পড়েছিলাম কিছুক্ষণ আগে, পড়লাম না, আরবিসি, ডাব্লিউবিসি, তারপরে ব্লাড প্লেটলেট, তো এগুলোরই কিছু কি আছে না, এটা 3 ধরনের হয়, 3 ধরনের আরও কিছু নাম আছে, সেই নামের একটা ছক বলছে, ওই ছকটাই শুধু মনে রাখবে। যদি বলে লোহিত রক্তকণিকার সাইন্টিফিক নেম, মনে রাখবে এরিথ্রোসাইট, বা এরই আরেকটা নাম বলতে পারো এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকা যেটা আমরা হোয়াইট ব্লাড কর্পাসেল বলি, একে আমরা লিউকোসাইট বলে ডাকতে পারি, আর অনুচক্রিকাকে আমরা থ্রম্বোসাইট বলে ডাকতে পারি। যেমন এটা হয় না, স্কুলের নাম এই ছিল, তো এর নাম বাড়িতে দেখো বিট্টু বলে ডাকে, আর স্কুলের নাম ধরো অনিকেত শর্মা। ঠিক আছে? তো ওই বাড়ির নাম আর স্কুলের নাম আলাদা আলাদা হয়, সেরকম টাইপের। লোহিত রক্তকণিকা বলে লোক ডাকে, কিন্তু যখন ওকে সায়েন্টিফিকরা ভালোবেসে ডাকে, একটু সম্মান দিয়ে ডাকে, তখন এরিথ্রোসাইট বলে, শ্বেত রক্তকণিকাকে লিউকোসাইট বলে, অনুচক্রিকাকে থ্রম্বোসাইট বলে। মনে থাকবে আশা করি। চলো আচ্ছা, ইংলিশ নামগুলো দেওয়ার পিছনে কারণ একটাই, এই অনুচক্রিকার জায়গায় এইভাবে লিখে দেবে প্লেটলেট, তখন কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে যদি কই প্লেটলেট না জেনে যাও, শুধু অনুচক্রিকা পড়ে যাও, তো সাবধান। চলো নেক্সট স্লাইড দেখো। দেখো রক্তকণিকার পরিমাণ, স্যার পরিমাণ কীরকম কী থাকে মনে রাখবে, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। এই ধরো আরবিসি, এই ধরো প্লেটলেট মানে অনুচক্রিকা, আর এই হচ্ছে ডাব্লিউবিসি। যদি আমি 1 ml রক্ত নিই, কতটা রক্ত নিই, 1 ml রক্ত নিই, তো 1 ml রক্তের পরিমাণ কীরকম থাকবে, এই ডাব্লিউবিসি থাকবে হাজারে, থাউজেন্ডে থাকবে, হাজারে। প্লেটলেট কিসে থাকবে, প্লেটলেট থাকবে লাখে, আর আরবিসি থাকবে মিলিয়নে। আরে মিলিয়ন জানো না, হ্যাঁ, MILIONS, মিলিয়ন জানো না, ডবল এল হবে। মিলিয়ন মানে কি, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, মানে বুঝতে পারছো, এটা শুধু লাখে থাকবে, আর এই 1 মিলিয়ন মানে 10 লক্ষ, মানে আরবিসির পরিমাণ কত পরিমাণে থাকবে ভাবো। আরবিসি থাকবে মিলিয়নে, একদম 10, মানে 1 মিলিয়ন সমান 10 লাখ বললাম। প্লেটলেট থাকবে লাখে, আর ডাব্লিউবিসি থাকবে থাউজেন্ডে। তাহলে সব থেকে কম কে, আরে ডাব্লিউবিসি সব থেকে কম থাকবে, ডাব্লিউবিসি সব থেকে কম থাকবে। এটা হচ্ছে সংখ্যার দিক থেকে। কোন দিক থেকে বললাম, সংখ্যার দিক থেকে। ঠিক আছে, এবার আমি যদি সাইজের কথা বলি, কিসের কথা বলি, সাইজ, আকারের দিক থেকে যদি কথা বলি, তোমাদের ছবি দেখায়, সাইজটা আমি এখানে বলবো না, আগে তোমরা ছবিটাকে দেখো। আমি ছবি ওই ইচ্ছা করে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো কোনটা ছোটো কোনটা বড়, কোনদিন ভুলবে না তোমরা ছবি দেখলে। চলো নেক্সট স্লাইড দেখো। আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের, লোহিত রক্তকণিকা আরবিসি থাকে কিসে বললাম, মিলিয়ন। শ্বেত রক্তকণিকা থাকে কিসে বললাম, 1000। আর অনুচক্রিকা থাকে কি বললাম, অনুচক্রিকা লাখে, লাখ। ঠিক আছে, 1 ml। নেক্সট দেখো। আচ্ছা ছবিটা আশা করি আছে, হ্যাঁ ছবি আছে। দেখো আমাকে বলো সাইজের দিক থেকে কে বড় কে ছোট মনে হচ্ছে। স্যার এইটুকু তো গ্যারেন্টি যে প্লেটলেট সব থেকে ছোটো, একে নিয়ে আমার কোনো নেই, প্লেটলেট সব থেকে ছোটো, একদম সব থেকে ছোটো হচ্ছে প্লেটলেট। কিন্তু আরবিসি আর ডাব্লিউবিসি দেখে বুঝতে পারছি না স্যার, আরবিসিটা দেখে বড় মনে হচ্ছে, একদমই ভাববে না সেটা। মনে রাখবে ডাব্লিউবিসি আকারে সব থেকে বড়, তারপরে আরবিসি, তারপরে প্লেটলেটস। তো প্লেটলেট সব থেকে ছোটো, আরবিসি তার মাঝখানে আছে, আর ডাব্লিউবিসি সব থেকে বড়, ডাব্লিউবিসি সব থেকে বড়, লিখে দিলাম, মনে থাকবে আর কোনোদিন ভুলবে না। ঠিক আছে, ছবি দেখে যাই মনে হোক,
ডাব্লিউবিসি সব থেকে বড়। চলো নেক্সট দেখো, যেগুলো পড়লাম সেগুলো আবার লেখা আকারে দেখে নিই। এখানে পেয়ে যাবে সমস্ত কিছু, কীরকম কী আকার আছে। রক্তের সবচেয়ে বড় আকৃতি কণা, মাঝারি আকৃতি, আর অনুচক্রিকা সব থেকে ছোটো আকৃতির কণা। আচ্ছা আরেকটা কথা বলি, যদি সংখ্যাতে চায় না, তাও বলে দিচ্ছি, যদি আরবিসির কথা বলে ঠিক আছে, আরবিসির কথা বলে, তাহলে মোটামুটি তোমরা জেনে রাখো, মানে মেনের ক্ষেত্রে আলাদা, মেনের ক্ষেত্রে আলাদা। আরবিসির মোটামুটি 4.5 থেকে 5.5 ইন্টু 10⁻⁶ পার ml এরকম টাইপের থাকে, ঠিক আছে। আর যদি হোয়াইট ব্লাডের কথা বলে, তাহলে মোটামুটি 5,000 থেকে 10,000 পার ml থাকে, ঠিক আছে। আর এটা মিলিয়নের সাইন, ঠিক আছে, এটা মিলিয়নের সাইন। আর অনুচক্রিকার যদি কথা বলি, প্লেটলেটের যদি কথা বলি, তাহলে ওই 1.5 থেকে 4.5 ইন্টু 10⁵ পার ml থাকে, ঠিক আছে। সংখ্যার যদি কথা বলা, এটা মাথায় রাখতে পারো, 4.5 থেকে 5.5 ইন্টু 10⁶, 5,000 থেকে 10,000, আর 1.5 থেকে 4.5 ইন্টু 10⁵। এটা মেন। আর যদি ফিমেল হয় না, ফিমেল হলে একটু কমে যাবে, ডাব্লিউবিসি কমবে না, ডাব্লিউবিসি 5 থেকে 10ই থাকবে, কিন্তু আরবিসি একটু কমে যাবে। মানে আরবিসি এই ধরো 4.5 টু 5.5, তো যদি মেয়েদের শরীরে হয়, ফিমেল বডিতে হয়, তাহলে 4 থেকে 5 হয়ে যাবে, ঠিক আছে, 4 থেকে 5 হয়ে যাবে, ইন্টু 10⁶ যেমন আছে থাকবে। যদি অনুচক্রিকার কথা বলি, এটাও একই থাকবে, এটাও বিশাল কিছু কমবে না, শুধুমাত্র আরবিসির পার্থক্য হয়, ফিমেল বডি আর মেল বডির মধ্যে আরবিসির পার্থক্য হবে, আর কিছু সেরকম পার্থক্য হবে না, ঠিক আছে। এবার আমরা পড়বো আরবিসি সম্পর্কে। লোহিত রক্তকণিকা এতক্ষণ ধরে বলছি কি 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 জিনিস, সেটা আমাদের জানতে হবে। চলো নেক্সট আমরা পড়বো লোহিত রক্তকণিকা। আচ্ছা আরেকটা জিনিস এখানে ভুলে গেছিলাম বলতে, আমি বলে দিই, যদি রেশিওর কথা বলে না, রেশিওটা তোমাদের বলে দিচ্ছি, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট, এতে যদি রেশিওর কথা বলে, মনে রাখবে 600:1:40, যার নিচে যার লিখেছি, আরবিসি 600, ডাব্লিউবিসি 1, প্লেটলেট 40, 600:1:40, এটা হচ্ছে রেশিও আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটের। ক্লিয়ার? দেখো লোহিত রক্তকণিকা সম্বন্ধে যেটা আমাদের জানতে হবে, সর্বপ্রথম হচ্ছে আরবিসির আকার কীরকম স্যার, এই দেখতে কীরকম, এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, কীরকম সাইজ আছে, কীরকম দেখতে। মনে রাখবে বায়োকনকেভ, অনেক জায়গায় দ্বি অবতল বলে, আবার অনেক জায়গায় দ্বি অবনতও বলে। বাংলায় দ্বি অবতল বলতে পারো, দ্বি অবনত বলতে পারো। এবং চাকতির মতো ইংলিশে বলা হয় ডিক্স টাইপের, ডিক্স শেপ, বায়োকনকেভ ডিক্স শেপ, মানে দেখতে দ্বি অবতল চাকতির মতো দেখতে। এই আকারটা দেখি তোমরা বুঝতে পারছো যদিও, ঠিক আছে। মানে তোমরা যদি ছবিটার দিকে তাকাও, তোমরা বুঝতে পারবে যে মাঝখানে যেটা আছে না, মাঝখানে দেখো গর্ত টাইপের আছে, গর্ত টাইপের। আর এই দুটো সাইড না, এই সাইডটা দেখো ফোলা টাইপের, সাইডটা ফোলা টাইপের, মাঝখানটা গর্ত টাইপের। কারণ জিনিসটাকে তো বয়ে নিয়ে যেতে হবে না, ওর কাজ কি, বয়ে নিয়ে যাবো, অক্সিজেন বহন করে, CO2 বহন করে, তো বয়ে নিয়ে যায়। মনে রাখবে এই আরবিসির মধ্যে একটা প্রোটিন পাওয়া যায়, যেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। আচ্ছা আমি হিমোগ্লোবিন প্রোটিন সম্বন্ধে কিছু বলছি, যেটা পরীক্ষায় আসবে এরকম কিছু, ঠিক আছে। হিমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, যেটা কিনা কার মধ্যে থাকে না, এই আরবিসির মধ্যে থাকে। মনে রাখবে যে রক্তের রং যে লাল, তার একটাই কারণ হচ্ছে হিমোগ্লোবিন। আরবিসির মধ্যে, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। আমি যদি হিমোগ্লোবিনকে ভাঙি, এইভাবে ভাঙতে পারি, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। হিম শব্দের অর্থ কি? হিম হচ্ছে লোহাযুক্ত রঞ্জক, এটা না আয়রন বহন করে, আয়রন। এই হিম কথাটার মানে হচ্ছে আয়রনযুক্ত একটা রঞ্জক, লোহাযুক্ত একটা রঞ্জক, আয়রনযুক্ত একটা রঞ্জক মানে কি, পিগমেন্ট, মানে কালার দেয় যেটা। আর এই যে গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। আমি প্রথমেই বললাম না যে হিমোগ্লোবিন একটা প্রোটিন। আর কি ধরনের প্রোটিন বললাম? লোহাযুক্ত, মানে এক ধরনের পিগমেন্ট থাকে, লোহাযুক্ত রঞ্জকযুক্ত এক ধরনের প্রোটিন, গ্লোবিন নামক একটা প্রোটিন দিয়ে গঠিত। এর মধ্যে কি থাকে, বারবার বলছি, আয়রন থাকে, ঠিক আছে। যখন এটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় না, তখন এটা লাল দেখায়। দেখো একটা জিনিস বুঝবে, আমি এটা মুছে দিচ্ছি, আমি তোমাদের নেক্সট স্লাইডে বোঝাচ্ছি। দেখো আমি তোমাদের আগেই বললাম একটা জিনিস, যে আমাদের শরীরে, ধরো এটা হচ্ছে লাংস, ঠিক আছে, এটা ধরো লাংস, ঠিক আছে। আমাদের শরীরে প্রত্যেকটা কোষে কোষে বিপাকীয় কার্যাবলীর জন্য CO2 উৎপন্ন হয়। আর আমাদের কিডনিতে CO2 উৎপন্ন হয় বিভিন্ন কোষে, আমাদের লিভারে উৎপন্ন হয়, আমাদের সব জায়গায়, আমাদের শরীরের প্রত্যেকটা জায়গাতে কোষে কোষে CO2 উৎপন্ন হয়। এবং সেখানে আমি বললাম অক্সিজেনের দরকার পড়ে।
তো এই ব্লাড কি করে, এই রক্তটা না এখানে নিয়ে আসে CO2 পূর্ণ রক্ত। এই রক্তটার মধ্যে কি আছে? CO2 পূর্ণ রক্ত আছে। যখন লাংসের কাছে কেন আনে? কারণ লাংসের কাজ হচ্ছে CO2টাকে সে বাইরে বার করে দেবে এবং রক্তে অক্সিজেনের মাত্রা যোগ করে দেবে, অক্সিজেনটা যোগ করে দেবে। এবার কথা হচ্ছে স্যার রক্তের মধ্যে তো RBC আছে, রক্তের মধ্যে WBC আছে, রক্তের মধ্যে প্লেটলেট আছে, তো রক্তর মধ্যে অক্সিজেনটা যাবে কিভাবে? মনে রাখবে এই রক্তটা যখন পাস হয় এখান থেকে, রক্তটা যখন পাস হয় এখান থেকে, এই রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন যে পার্টটা আছে না, হিমোগ্লোবিন, আরে কার মধ্যে আছে স্যার? RBCর মধ্যে থাকে। RBCর মধ্যে হিমোগ্লোবিন যে পার্টটা আছে সে কি করে? অক্সিজেনটাকে চিপকে নেয়, অক্সিজেনটা ওর দেহের মধ্যে চিটে যায়, পুরো অক্সিজেনটা ওর দেহের মধ্যে পুরো আটকে যায়। সেই জিনিসটা সেইভাবে এরা কি করে, সেই ব্লাডটা ফ্লো হচ্ছে। তাহলে এই ব্লাডটা যেটা এখান থেকে বের হচ্ছে সেটা O2 পূর্ণ, আর যখন ঢুকলো এটা তখন এটা কি ছিল স্যার? CO2 পূর্ণ। তাহলে অক্সিজেনটা এলো কীভাবে রক্তের মধ্যে? না RBCর ভেতরে হিমোগ্লোবিন নামক যে প্রোটিনটা থাকে সে কি করলো, সেই অক্সিজেনটাকে চিপকে নিল এবং যেখানে যেখানে ব্লাডটা এবার ফ্লো হতে থাকবে সেখানে যেখানে অক্সিজেন দরকার সেখানে দিতে থাকবে। মনে রাখবে এই যে হিমোগ্লোবিন, এই যে অক্সিজেনটা যুক্ত হলো না, এর সাথে যে অক্সিজেনটা যুক্ত হলো, এরা মিলে কি তৈরি করলো? অক্সি হিমোগ্লোবিন, HBO2। মনে থাকবে কি হলো এটা? অক্সি হিমোগ্লোবিন। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে স্যার অক্সিজেন না হয় ঠিক আছে এর সঙ্গে যুক্ত হলো, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে, RBCর কাজ হচ্ছে ওর মধ্যে যে থাকে, RBCর কিন্তু এমনি কালার কিন্তু ভাববে না যে লাল, এরকম মানে নয়, RBCর কালার লাল এই জন্যই যে ওর মধ্যে হিমোগ্লোবিন থাকে। আর অক্সিজেন যখনই পায়, মানে এই যে ব্লাডটা ঢুকছে, এই যে ব্লাডটা এখানে ঢুকছে লাংসে, এই যে ব্লাডটা ঢুকছে, ভেবো না এর রক্ত লাল, তা কিন্তু নয়, এর রক্ত কিন্তু ব্লু, এই রক্ত লাল নয়, কারণ এর মধ্যে CO2 থাকে। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে স্যার ঠিক আছে হিমোগ্লোবিন এই অক্সিজেন পূর্ণ রক্তটাকে নিয়ে গেল, অক্সিজেন চিপকে গেল, তাহলে আমাদের কোষে কোষে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা কি করে যাচ্ছে রক্তের মধ্যে? এখানেও সেই হিমোগ্লোবিনই অংশে ভূমিকা পালন করে। হিমোগ্লোবিন শুধুমাত্র যে অক্সিজেনই চিপকায় নিজের শরীরে তা নয়, এ কিন্তু কার্বন ডাইঅক্সাইডও চিপকায়। যখনই যখনই ফ্লো হচ্ছে প্রত্যেকটা কোষের মধ্যে ব্লাড এই CO2টাকে নিয়ে আসার জন্য, CO2টাকে কোথায় নিয়ে আসার জন্য? লাংসে নিয়ে আসার জন্য। কে নিয়ে আসছে না স্যার হিমোগ্লোবিন আনছে। এবার ভাববে না যদি কোষের মধ্যে 100% আমি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে ভাবলাম, ভালো করে বোঝো, কোষের মধ্যে ভাবলাম 100% কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, হিমোগ্লোবিন কিন্তু ভাববে না যে 100% এই কার্বন ডাইঅক্সাইডটাকে বয়ে নিয়ে লাংসে আসছে না। সাধারণত কি হয় না কার্বন ডাইঅক্সাইড রক্তের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। কি বললাম? কার্বন ডাইঅক্সাইড রক্তের মধ্যে দ্রবীভূত হয়ে লাংসের মধ্যে আসে, আর কিছুটা পার্ট এই হিমোগ্লোবিনের মাধ্যমেও আসে। যখন এই হিমোগ্লোবিন CO2-র সঙ্গে যুক্ত হয়ে যাবে না, তখন কি হয়ে যাবে? কার্বো হিমোগ্লোবিন, যদিও তোমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট নয়, HbCO2। এটা যেমন কি হচ্ছিল HBO2 অক্সি হিমোগ্লোবিন, এটা এটা কি হবে? কার্বো হিমোগ্লোবিন। ঠিক আছে, ক্লিয়ার? বোঝাতে পারলাম? চলো আরেকটা পয়েন্ট মনে রাখবে, লোহিত রক্তকণিকার মধ্যে কোনো রকম কোনো নিউক্লিয়াস থাকে না। এই যতটা পারে নিজেকে ফাঁকা রাখার চেষ্টা করে, একটাই কারণ যাতে এবার অক্সিজেন কিন্তু এটা ভাববে না, অক্সিজেন কিন্তু পুরো হিমোগ্লোবিনই বয়ে নিয়ে আসে। কার্বন ডাইঅক্সাইডের কিছুটা পার্ট হিমোগ্লোবিনের মাধ্যমে আসে, কিন্তু যদি বলি অক্সিজেনের পার্ট, অক্সিজেন কিন্তু পুরো হিমোগ্লোবিনের মধ্যে দিয়ে হিমোগ্লোবিন বয়ে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে আজ থেকে মনে রাখবে যে আমাদের রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন হয়, কিন্তু রক্তের কোন পার্ট অক্সিজেন পরিবহন করে? না স্যার RBCর কোন পার্ট পরিবহন করে? RBCর কোন পার্টে চিপকায়? মনে রাখবে হিমোগ্লোবিন। ঠিক আছে, আর যখনই অক্সিজেনের সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে তখন এটা উজ্জ্বল লাল বর্ণে দেখাবে, ওই জন্য আমরা রক্তকে কি দেখি? লাল রঙের দেখি। ঠিক আছে, আর আমি তোমাদের বললাম যে লোহিত রক্তকণিকার মধ্যে কোনো রকম কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু ব্যতিক্রম হচ্ছে দুটো প্রাণী, একটা হচ্ছে ক্যামেল, একটা হচ্ছে লামা, উট আর লামা, এই দুটো হচ্ছে ব্যতিক্রম, এদের RBCর মধ্যে নিউক্লিয়াস থাকে। নেক্সট তোমাদের ছবির মাধ্যমে দেখাবো সেটা। চলো নেক্সট স্লাইড দেখো এখানে কি লেখা আছে। দেখো লোহিত রক্তকণিকার আকৃতি সম্বন্ধে লেখা আছে, কীরকম কি দেখতে। সাধারণ আকৃতি দ্বি অবনত চাকতির মতো, এটি মাঝখানে পাতলা, দুই পাশ পুরু এবং ফোলা দেখায় ডাম্বেলের মতন। ঠিক আছে,
চলো নেক্সট, হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন মাত্র তোমাদের ডিটেলসে বলে দিলাম, আর নতুন করে কিছু বলছি না। হিমোগ্লোবিন হচ্ছে একটা লোহিত রক্তকণিকায় উপস্থিত একটা লোহা সমৃদ্ধ জটিল প্রোটিন এবং রঞ্জক পদার্থ। এর প্রধান কাজ হচ্ছে সারা শরীরে অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন পরিবহন করে কোথায় নিয়ে যায়? বিভিন্ন সেল বা টিস্যুতে পরিবহন করে পৌঁছে দেয়। এর উপাদান কি? হিম নামক লোহাযুক্ত রঞ্জক, গ্লোবিন নামক প্রোটিন দিয়ে গঠিত ধাতব উপাদান। এর মধ্যে লোহা থাকে। অক্সিজেনের সাথে যুক্ত হলে এটি উজ্জ্বল লাল দেখায়। আর ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন কী করে? O2 সরবরাহ করে। এটা O2 হবে, হ্যাঁ O2, অক্সিজেন সরবরাহ করে। বাট কেটে দাও না, দরকার নেই। সারা শরীরে, ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান কাজ। ঠিক আছে, একদম পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে এখানে। নেক্সট দেখো, নেক্সট একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখো। একটা হচ্ছে আর্টারি, ARTERY, যেটাকে কি বলা হয় বাংলাতে? ধমনী। আরেকটা আছে ভেন, যেটাকে বলা হয় শিরা। ব্যাপার কিছুই না, আমি শর্টে তোমাদের বলে দিই। এই আর্টারির মধ্য দিয়ে কি হয়? সবসময় বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। বিশুদ্ধ রক্ত মানে কি স্যার? O2 যুক্ত রক্ত। আর ভেনের মধ্যে দিয়ে CO2 যুক্ত রক্ত। কি যুক্ত? CO2 যুক্ত রক্ত। ঠিক আছে, O2 যুক্ত রক্তের রং কি হবে? উজ্জ্বল লাল বর্ণের হবে, রেড কালার হবে। ঠিক আছে, কিন্তু কিন্তু এই ভেন দিয়ে যেটা যায় সেটা কি কালার হবে? সেটা ব্লু কালার হবে, রক্তের রং হবে ব্লু কালার। আমি বারবার বলছি, সাধারণত হিমোগ্লোবিনের কালার মনে রাখবে পার্পল কালার। কি কালার? পার্পল কালার, বেগুনি টাইপের কালার হয়। কিন্তু যখনই হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনটা জুড়ে যাবে না, অক্সি হিমোগ্লোবিন হয়ে যাবে, তখনই এর রং কী হয়ে যাবে? রেড কালার হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকে যেন। তাই যত আমাদের বিশুদ্ধ রক্ত সমস্ত আর্টারির মধ্যে দিয়ে যায়, আর যত আমাদের কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত, যেটা কিনা ফুসফুসে যাচ্ছে বিশুদ্ধ হওয়ার জন্য, কার্বন ডাই অক্সাইড যুক্ত, সেটা আমাদের শিরার মাধ্যমে যায়। ঠিক আছে, চলো এটারই একটা পার্থক্য করে একটা ছক বানানো আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো ছকটা একবার দেখিয়ে দিই তোমাদের। আর এই ছবিটা দেখো, এটা দেখতে পাচ্ছ ব্লু কালারের? এটা কি? ভেন, শিরা। আর এটা কি? আর্টারি। দেখো রেড কালারের আছে, রেড কালারের এটা আছে আর্টারি, ধমনী। ঠিক আছে, এ শুদ্ধ রক্ত যাচ্ছে, O2 পূর্ণ রক্ত, তাই রেড। আর এই ব্লু কালারের কারণ এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত আছে, সেই জন্য অক্সিজেন নেই এর মধ্যে, কার্বন ডাইঅক্সাইড আছে, সেই জন্য ব্লু কালারের। ঠিক আছে, দেখো এই ছকটা দেখো, সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে যেটুকু ডাউট আছে। রক্তের প্রবাহ হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত নিয়ে যাবে হৃৎপিণ্ড থেকে এই আর্টারি বা ধমনী, কারণ ওর মধ্যে অক্সিজেন আছে। আর শিরার কাজ কি? সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসবে, কারণ ওর মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড জমে গেছে, ওটা বিশুদ্ধ রক্ত নেই। আর পুরো শরীরের রক্তটাকে হৃৎপিণ্ডে নিয়ে আসবে। কেন নিয়ে আসে? ওটাকে অক্সিজেন তার মধ্যে ভরার জন্য এবং কার্বন ডাইঅক্সাইডের বাইরে বার করে দেওয়ার জন্য। রক্তের ধরন অক্সিজেন সমৃদ্ধ থাকবে, আর এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ থাকবে। ব্যতিক্রম দুটো আছে, আমি তোমাদের এখন পড়াবো না, যখন আমরা রেসপিরেটরি সিস্টেম পড়বো তখন দেখবে ফুসফুসীয় ধমনী, বা আমি নেক্সট ব্লাড সার্কুলেটরি সিস্টেম যখন পড়াবো তখন এটা বুঝতে পারবে। এখন আপাতত জেনে নাও এই দুটো ব্যতিক্রম। এই ধমনী হওয়া সত্ত্বেও অশুদ্ধ রক্ত বহন করে, আর এই শিরা হওয়া সত্ত্বেও বিশুদ্ধ রক্ত বহন করে, এটা ব্যতিক্রম। অবস্থান শরীরের একটু ভেতর দিকে থাকে ধমনী, আর এটা ত্বকের কাছাকাছি থাকবে। উচ্চ রক্তচাপ বা দ্রুত গতিতে প্রবাহিত হয়, আর এটা নিম্নচাপে থাকবে, ধীর গতিতে প্রবাহিত হবে ভেনের ক্ষেত্রে, শিরার ক্ষেত্রে। ঠিক আছে, মোটামুটি এই পার্থক্যটা মনে রাখো, ধমনী আর শিরা, ব্যাস তাহলেই হবে। চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে এই যে আমি আরবিসির কথা বললাম, এই আরবিসির জন্ম কোথায়? মনে রাখবে রেড বোন ম্যারো, যেটাকে বাংলায় বলা হয় লাল অস্থি মজ্জা। লাল অস্থি মজ্জা, বাস এইটুকু জেনে রাখো। ঠিক আছে, মোটামুটি ছবিটা আমি দিয়ে রেখেছি, আর তোমাদের ভালো লাগে দেখতে আর কি, আর কিছু না। লাল অস্থি মজ্জার মধ্যে যে রেড বোন ম্যারো দেখতে পাচ্ছ, রেড বোন ম্যারো, এর মধ্যে এই আরবিসি তৈরি হয়, এর জন্মস্থান। যদি বলে এর আয়ুকাল কত? মনে রাখবে 120 দিন, 120 ডেজ এ বাঁচতে পারে। ঠিক আছে, যদি বলে যে 120 দিন পর হয়টা কি? এ 120 দিন পর মারা যায়। তো এটা কোথায় মারা যায়, কোথায় ডিস্ট্রয় হয়? মনে রাখবে স্প্লিন বা প্লিহার মধ্যে, প্লিহা এবং যকৃত লিভার। যদি বলে কবরস্থান কোথায়, আরবিসির কবরস্থান হচ্ছে স্প্লিন বা প্লিহা। প্লিহার ইংরেজি কি? স্প্লিন। আর যকৃত ইংরেজি কি? লিভার। তাহলে মনে রাখবে পুরনো যে আরবিসিগুলো থাকে সেগুলো ডিস্ট্রয় হয় কোথায়? ইন দ্য স্প্লিন অ্যান্ড লিভার, প্লিহা এবং যকৃতের মধ্যে ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ওকে, নেক্সট দেখো, এই যেটা তোমাদের আমি বলছিলাম যে লামা আর ক্যামেলের ব্যাপারে। দেখো লামা হচ্ছে এটা, ক্যামেল হচ্ছে এটা।
লামা আর ক্যামেল কিন্তু এক নয়, এরা ব্যতিক্রম। আরবিসির মধ্যে সাধারণত নিউক্লিয়াস থাকে না, কিন্তু এই লামার ক্ষেত্রে বা উটের ক্ষেত্রে এদের আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে। ওকে, কী জন্য থাকে না থাকে আমি বলতে চাই না এগুলো, কারণ এগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, খালতো এগুলো বলে লাভ নেই, ঠিক আছে। আমি হতে পারে আমি এই সম্পর্কে আরও দুদিন হয়তো ক্লাস নিয়ে নেবো, কিন্তু লাগবে না তোমাদের। দেখো, আমাদের এক্সামে ক্র্যাক করার জন্য, এক্সাম ক্লিয়ার করার জন্য আমাদের একটা মেন জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে না, কোনগুলো পড়তে হবে না, কোনগুলো পড়তে হবে না, সেগুলোকে বাদ দিতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসগুলোকে যদি বাদ দাও না, দেখবে কিছু অল্প জিনিসই তোমাদের মাথায় রাখতে হচ্ছে। অনেকে কী করে, ক্লাস 11-12 পর্যন্ত চলে যায়, ডিটেলসে চলে যায়, পরীক্ষায় কোনো দিন গ্রুপ ডি আজ পর্যন্ত কোনো দিন দেবে না, ওসব কোনো দিন দেবে না, ঠিক আছে। আর দু এক পিস যেটা এদিক ওদিক করে সেটা আমরা প্রিভিয়াস ইয়ার থেকে এমনি কমপ্লিট করে নিই। তো দরকার নেই, প্রয়োজন নেই একদম ডিটেলসে। কেন আরবি এটাকে কোনো দিন প্রশ্ন আসবে যে কেন এর মধ্যে থাকে না, তো পড়বো কেন? সিম্পল মনে রেখে দাও, লামা আর ক্যামেল এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস থাকে আরবিসির মধ্যে, দ্যাটস অল, ঠিক আছে। কারণ মনে রাখার মতো আরও অনেক জিনিস আছে, সেগুলো মনে রাখতে হবে আমাদের। চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো, কি পড়বো, আচ্ছা আমি একটা ছকের মধ্যে না যা যা কিছু বললাম, আমি টেবিল খুব ভালোবাসি। মানে টেবিল কেন ভালোবাসি, কারণ স্টাডি করার জন্য আমি মনে করি টেবিল বেস্ট। আমি একটা জায়গাতে পুরোটা জিনিসটা নিয়ে এসেছি, দেখো বৈজ্ঞানিক নাম এরিথ্রোসাইট, একটার মধ্যে পুরোটা পেয়ে যাবে। আকৃতি দ্বি অবনত বাইকনকেভ বা দ্বি অবতল বলতে পারো, চাকতির মতো। নিউক্লিয়াস থাকে না, ব্যতিক্রম উট আর লামা। আয়ুকাল কত? 20 থেকে 120 দিন, 120 দিন মনে রাখবে, 120 ডেজ, ঠিক আছে এর আয়ুকাল। উৎপত্তিস্থল কোথায়? লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো। ধ্বংস কোথায় হয়? প্লীহাতে এবং যকৃতে। প্রধান উপাদান কি? হিমোগ্লোবিন, লোহাযুক্ত রঞ্জক প্রোটিন। আর প্রধান কাজ কি? ফুসফুস থেকে শরীরের কোষে অক্সিজেন সরবরাহ করা। বলো এর থেকে আর কি চাও তোমরা? এর থেকে আর কি চাও? বাস তোমাদের কাছে একটাই ডিমান্ড করেছি যে সিম্পল একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো আর একটা কমেন্ট করো, এই তো, যেটা তোমাদের ফ্রিতে হবে, তার জন্য কোনো রকম কোনো পরিশ্রম তোমাদের করতে হবে না। বাস এই ডিমান্ডটা তোমরা পূরণ করতে পারছো না আমার, জো ভি হ্যাঁ। চলো নেক্সট দেখো। নেক্সট একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো, যেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। স্যার রক্তাল্পতা কী জিনিস? শুধু এই ছবি দুটো লক্ষ্য করো, আমি একটু জুম করছি, এই ছবি দুটো লক্ষ্য করো, লক্ষ্য করেছো? একটা জিনিস দেখো, আমাদের নর্মাল অবস্থায় আমাদের যে আরবিসি থাকে, লোহিত রক্তকণিকা থাকে, এর পরিমাণটা দেখতে পাচ্ছ, এর পরিমাণটা দেখতে পাচ্ছ, পরিমাণটা কীরকম আছে? আর এখানে এর পরিমাণটা দেখো, এখানের পরিমাণটা দেখো। স্যার এখানে আরবিসি অনেক কম আছে, এর মধ্যে আরবিসি অনেক কম আছে। আরে এটাই তো অ্যানিমিয়া, এটাই তো আমাদের অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি না, যখন রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, লোহিত রক্তকণিকার সংখ্যা বা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়, তখন সেটাকে বলবো অ্যানিমিয়া, ঠিক আছে। তখন কি হয় জানো, অ্যাকচুয়ালি কী হয়, আমার একটা ফ্রেন্ডের ছিল, ঠিক আছে, তো আমাদের কলেজেই পড়তো, আমি মেকানিক্যালি ছিলাম, ও ছিল সিভিলে। তো সেই মেয়েটি কী হতো, ওর ওর অ্যানিমিয়া থাকার জন্য যখন আসতো না কলেজে, ম্যাক্সিমাম দিন রাস্তাতে না অজ্ঞান হয়ে পড়ে যেত, অ্যানিমিয়া ছিল, সিভিল ডিপার্টমেন্টে ছিল সে। তো কি হতো না, রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যেত। তার কারণ কি? তার কারণ হচ্ছে অক্সিজেনের সরবরাহ ঠিকঠাক হতো না ব্রেনে। স্যার অক্সিজেনের সরবরাহ কেন? আমি এইমাত্র বললাম যে রক্তের মধ্যে যদি আরবিসি কমে যায়, আরবিসি কমে যাওয়া মানে কি? স্যার আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, এবার আরবিসি কমে যাওয়া মানে হিমোগ্লোবিনের সংখ্যাও কমে যাচ্ছে, আর হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন সরবরাহ করা। এবার যদি অক্সিজেন যদি একটা মানব দেহে ঠিকঠাকভাবে সাপ্লাই না হয়, তাহলে ব্রেন ঠিকঠাকভাবে অক্সিজেন পাবে না, আর ব্রেন যদি অক্সিজেন না পায় তাহলে সিগন্যাল পাবে না, অটোমেটিক তোমার বডি কী হয়ে যাবে? ডিসব্যালেন্স হয়ে যাবে। তোমার বডি বুঝতে পারবে না, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ব্রেন যদি ঠিকঠাকভাবে না চলে, আমাদের পুরো বডি কোনো কাজ করবে না। সেই জন্য কী হতো, রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যেত, আমরা আবার সেখান থেকে গিয়ে নিয়ে আসা হতো, ঠিক আছে। তো মনে থাকবে, মনে থাকবে না? তো অক্সিজেন সরবরাহ করতে পারে না ঠিকঠাকভাবে, কারণ আরবিসির পরিমাণ কমে যায়, আরবিসির পরিমাণ কমে যায় তো হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, সেই জন্য এটা প্রবলেম হয়। তো চলো এটাই আমরা দেখে নিই কী লেখা আছে। যখন রক্তে লোহিত রক্তকণিকা আরবিসির সংখ্যা বা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে যায়, তখন সেই অবস্থাকে অ্যানিমিয়া বলে। এর ফলে রক্ত শরীরে বিভিন্ন কোষে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না। দেখতে পেয়েছো অ্যানিমিয়ার প্রবলেমটা কী হয়, এখানে আরবিসির সংখ্যা অনেক কম। চলো তাহলে এবার তোমরা ভাববে যে স্যার আরবিসি কমে গেলে প্রবলেম আছে, তাহলে আরবিসি যদি আমাদের শরীরে বেশি থাকে তাহলে তো আমরা বেশি বেশি অক্সিজেন পাবো, আমরা বেশি বেশি কাজ করতে পারবো না, আরবিসি বেশি হয়ে গেলেও প্রবলেম। নেক্সট স্লাইড দেখো, দেখো সেইটাকে যদি আরবিসি বেশি হয়ে যায় সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া। হোয়াট ইজ পলিসাইথেমিয়া? পলিসাইথেমিয়া আর কিছুই নয়, যখন রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা সংখ্যা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকভাবে বেশি হয়ে যাবে,
অ্যানিমিয়ার ঠিক উল্টো, এই ছবিটা দেখো না, অ্যানিমিয়া ছিল এইটা, অ্যানিমিয়া ছিল এটা, মানে কি লোহিত রক্তকণিকার পরিমাণ কম। আর এখানে দেখো কি পরিমাণ বেড়ে গেছে, এটা হচ্ছে পলিসাইথেমিয়া। তো পলিসাইথেমিয়া কি, কিছুই নয়, লোহিত রক্তকণিকা সংখ্যা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক বৃদ্ধি পেলে সেগুলোকে পলিসাইথেমিয়া বলা হয়। অ্যানিমিয়ার ঠিক উল্টো অবস্থা। ঠিক আছে, ছবি দিয়ে দিয়েছি, তাহলে জীবনভর যেন তোমরা কোনোদিন না ভুলে যাও এইসব। আরে বোঝা গেল? তো বেশি হলেও খারাপ, কম হলেও খারাপ, একদম লিমিটে থাকতে হবে, একদম মিডিয়াম জায়গায় থাকতে হবে। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। স্যার সিকেল সেল অ্যানিমিয়া কি? দেখো ছবিটার দিকে তাকাও। সিকেল কথাটার মানে হচ্ছে, আমরা দেখেছো গ্রামগঞ্জে জমিতে যখন চাষ করে একটা কাস্তে টাইপের জিনিস ইউজ করে, কাস্তে টাইপের জিনিস, আরে হয় না এরকম বাঁকানো বাঁকানো টাইপের, এখানে এখানে একটা লাগানো থাকে, বাট লাগানো থাকে ধরার জন্যে, আর সেই দেখবে জমিতে ধান ফান এইসব কাটাকাটি করে বা ঘাস কাটে, সাধারণত ঘাস কাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সিকেল কথাটার অর্থ হচ্ছে কাস্তে টাইপের, কাটারই নয় কিন্তু, মানে বড়োটা নয়, ছোটো টাইপের, প্রচণ্ড ধার হয়। ঠিক আছে, এই টাইপের যখন আকার হয়ে যায় না আমাদের আরবিসির আকার, লোহিত রক্তকণিকা যখন এরকম আকার হয়ে যায়, তখন এই জিনিসটাকে বলে সিকেল সেল অ্যানিমিয়া। স্যার প্রবলেম কী হয়, ডিটেলস আমি তোমাদের বলছি। দেখো প্রথম কথা হচ্ছে, এটা একটা জেনেটিক ডিজিজ। ঠিক আছে, জেনেটিক, যদি বাবা বা মায়ের থাকে তাহলে কিন্তু নেক্সট জেনারেশনের এটা হওয়ার সম্ভাবনা প্রচুর। ঠিক আছে, সি আকৃতির হয়ে যায়। দেখো ছবিটা দেখো, এই আকারটা আছে, এটা দেখো নর্মাল আকার, নর্মাল হেলদি আকার। আর এটা দেখো কীরকম হয়ে গেছে, এটা বেঁকে গেছে। বেঁকে যাওয়ার জন্য কি হয়, ধরো আমাদের নর্মাল অবস্থাতে কি হয় না, হিমোগ্লোবিন এর মধ্যে আছে, ফ্লো করছে, ব্লাড ফ্লো করছে, সুন্দর বেরিয়ে যাচ্ছে। কিন্তু যদি জিনিসটা এইভাবে বেঁকে যায়, এরকম টাইপের বেঁকে যায়, তাহলে কি বলতো, এখানে আটকে যাবে, মানে এই ব্লাডটা ফ্লো হতে পারবে না। যখন এরকম সি আকৃতির হয়ে যাবে না, এই ব্লাডটা যে ফ্লো হচ্ছিল, এই ব্লাডটা ফ্লো হবে না, এখানে না বাধাপ্রাপ্ত হবে। আর বাধাপ্রাপ্ত যদি হয় তাহলে কি হবে, স্যার অক্সিজেনের অভাব ঘটবে। ব্লাড যদি ফ্লো হতে না পারে, হিমোগ্লোবিন যদি ফ্লো হতে না পারে, তাহলে অক্সিজেনের অভাব ঘটবে না, খুব ডেঞ্জারাস রোগ। তো এরকম সি আকৃতির হয়ে যায়, সি আকৃতির কি আরবিসিটা আমাদের। ঠিক আছে, এই দেখো এটার মধ্যে দিয়ে দেখো ফ্লো হচ্ছে নর্মাল হবে। আর এখানে কি হচ্ছে, এখানে এরকম হয়ে যাওয়ার জন্য সিকেল সেল ব্লকিং হয়ে যায়, এখানটা ব্লকিং হয়ে যায়, এখানে ঠিকঠাকভাবে যেতে পারে না, ফ্লো হতে পারে না, এটাই হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। ঠিক আছে, দেখো কি লেখা আছে, বলছে একটি বংশগত জেনেটিক রোগের ব্যাধি, লোহিত রক্তকণিকা স্বাভাবিক গোলাকার বা দ্বি অবনত আকৃতি পরিবর্তিত হয়ে যখন কাস্তের মতন হয়ে যায়, ইংরাজি বর্ণ সি এর মতন হয়ে যায়, তখন সেটা সিকেল সেল অ্যানিমিয়া। তো আরবিসির মধ্যে থেকে এই প্রশ্নগুলি সাধারণত আসে। ব্যাস, আমাদের আরবিসি সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম কি কি, আরবিসি বলেছিলাম, ডাব্লিউবিসি বলেছিলাম, আর কি বলেছিলাম বলো, প্লাজমার কথা বলেছিলাম, প্লাজমা সম্বন্ধে ডিটেলস পড়ে নিয়েছি, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। তো আমরা আরবিসি কমপ্লিট করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা পড়বো ডাব্লিউবিসি এবং প্লেটলেট। নেক্সট ক্লাসে চেষ্টা করবো আমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়া। তো আজকে যে আরবিসি পড়লাম, সেই রিলেটেড কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করবো, দেখি তোমরা কীরকম করতে পারছো, নিজেরা অনেস্টলি উত্তর দেবে ভিডিও পজ করে। ঠিক আছে, চলো বেশি টাইম দেবো না, ফটাফট উত্তর দাও। নিচের যে বিকল্প সংবহনতন্ত্রের ক্ষেত্রে সত্য নয় তা নির্বাচন করুন। বলো কোনটা সত্য নয়, বলো। রক্ত লাল তরল যোগ গলা, হ্যাঁ একদম ঠিক। লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন, একদম ঠিক। প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 6.8 লিটার রক্ত থাকে, একদম ঠিক। তাহলে ভুল কোনটা, এটা ভুল। মানব দেহের ওজনের প্রায় 1.7 to 1.8% নয়, কত পার্সেন্ট বলেছিলাম, 7 থেকে 7.5% মানব দেহের ওজনের ব্লাড থাকে, যেটা সংবহনতন্ত্রের কেস। নেক্সট কোশ্চেন, বলো হিমোগ্লোবিন নিচে কোন ধাতু বিদ্যমান, ফটাফট বলো, পজ করে নিজের আনসারটা দিয়ে আমার সঙ্গে মেলাও। হিমোগ্লোবিনের মধ্যে কোন ধাতু আছে, লোহা আছে। নেক্সট কোশ্চেন, বলো মানবদেহে উপস্থিত নিচের কোন কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না, আমি বললাম না, কার মধ্যে পাওয়া যায় না বলো, লোহিত রক্তকণিকা। আরবিসির মধ্যে কী কী পাওয়া যায় না, মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না, নিউক্লিয়াস পাওয়া যায় না, গলগি বডি পাওয়া যায় না, এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না কার মধ্যে, লোহিত রক্তকণিকার মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে, বলো। যা অপশন দিয়েছে সেইভাবেই বলতে হবে। কত লিটার রক্ত থাকে বলেছিলাম না, 4.5 থেকে 5 লিটারের মতো, তো 5 লিটারে মারো, এটাই অ্যান্সার মারো। ঠিক আছে, সব প্রিভিয়াস ইয়ার রেলের প্রশ্ন। ঠিক আছে, বলছে মানুষের রক্তে পিএইচ এর মান কত, বলো। ক্ষারীয় প্রকৃতির হয় বলেছিলাম, ক্ষারীয় প্রকৃতির হয়, কত মান বলেছিলাম, 7.4, 7.4। দেখো যা পড়েছি তার মধ্যে থেকে কোশ্চেন এসে, সব যা যা বলেছি তার মধ্যে থেকে তোমরা কমন পাবে সব। নেক্সট দেখো, বলছে ধমনী ড্যাশ যুক্ত রক্ত পরিবহন করে, এই মাত্র পড়ালাম, বলো ধমনী কী রক্ত পরিবহন করে, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। নেক্সট বলছে প্লাজমা বা রক্তরস রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটি কীরকম হয় বলো,
তরল যুক্ত হয়, তরল টাইপের হয়। নেক্সট বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি লোহিত রক্তকণিকা সম্পর্কে সত্য নয়? এটা বুদ্ধি করে বলো দেখি। স্যার জানি না, বলতে পারছি না। একটা জিনিস ভাবো, সত্য নয় জিজ্ঞাসা করেছে, এটুকু তোমরা জানো যে এর কার্যকলাপ কি আরবিসির? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, এটুকু তোমরা জানো নিশ্চয়ই। তো এটা তো সত্য, এটা তো ঠিকই আছে। আকৃতি হয় বৃত্তাকার বা বাইকনকেভ টাইপের হয়, এটাও সত্য, তো এটাও ঠিক আছে। এর মধ্যে হিমোগ্লোবিন থাকে, এটাও সত্য। তাহলে এটুকু তো বুঝতে পারছিস না এটা ভুল, সত্য নয় জানতে চেয়েছে, তো এটাই সত্য নয়। তো অ্যান্সার কী হয়ে যাবে? দৈর্ঘ্য সি অপশান হয়ে যাবে। এগুলো কেটে দিলে পরে বুঝতে পারবে না আবার, ঠিক আছে। নেক্সট, মানবদেহে উপস্থিত নিচের কোন কোষে নিউক্লিয়াস নেই? বলো। দেখো এখানে কিন্তু লোহিত রক্তকণিকা লেখেনি, কি লিখেছে? এরিথ্রোসাইট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে রক্ত হলো ড্যাশ কলা। বলো, 1 সেকেন্ড টাইম দেবো না। রক্ত কী কলা বলো, ফটাফট বলো। যোজক কলা বা যোগ কলা, কানেকটিভ টিস্যু। মানুষের রক্তের বৃহত্তম কণিকা কি? মানুষের রক্তের বৃহত্তম কণিকা কি পড়িছি বলো? সব থেকে বড় কি বলো? শ্বেত কণিকা বা শ্বেত রক্তকণিকা, WBC, হোয়াইট ব্লাড কর্পাসেল, শ্বেত রক্তকণিকা। নেক্সট কোশ্চেন, আচ্ছা বলছে ড্যাশে কোলাজেন থাকে না। আচ্ছা কোলাজেন জিনিসটা কি? এটা পরীক্ষায় এসেছিল, তাই আমি রেখেছি কোশ্চেনটা। চলো আমি তো কোলাজেন সম্বন্ধে বলে দিচ্ছি যে কোলাজেন জিনিসটা কি। দেখো কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন, আমাদের হিউম্যান বডিতে, মানব দেহের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকা একটা প্রোটিন এই কোলাজেন, ঠিক আছে। এটা আমাদের কোথায় থাকে না, শরীরের যে হাড় আছে, আমাদের যে চামড়া আছে, মানে চামড়া থাকে, টেন্ডন থাকে, পেশি থাকে, লিগামেন্ট থাকে, এগুলোর না কাঠামোগত একটা উপাদান বলতে পারো, কাঠামোগত উপাদান। এটা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়, ঠিক আছে। এটা কি করে না, বিভিন্ন আমাদের শরীরের যে অংশগুলো আছে সেগুলোকে না ধরে রাখে, মানে এক প্রকার বলতে পারো গাম টাইপের কাজ করে, আঠার মতন কাজ করে, ঠিক আছে। কোলাজেন আঠার মতন কাজ করে, মানে কি একে অপরকে ধরে রাখতে সাহায্য করে, একটা কাঠামোগত উপাদানই কোলাজেন, ঠিক আছে। এই যে দেখেছো আমাদের চামড়াটা দেখবে টান টান টাইপের থাকে, যখন আমরা ইয়াং থাকি, একটা এজ থাকে, তখন আমাদের শরীরে চামড়াটা টান টান থাকে। কিন্তু যখনই বয়স হয়, যখনই এজ হয়ে যায়, তো 70 বছরের যে একটা বয়সের চামড়ার যে টান আর একটা 22 বছরের ছেলের যে চামড়ার টান এক থাকবে না। কেন থাকে না? কারণ এই কোলাজেনটা কমে যায়, ঠিক আছে। কোলাজেন যখনই কমে যাবে তখনই চামড়া টান টান থাকবে না। তো কোলাজেন কি করে, আমাদের চামড়াটাকে না ইলাস্টিক টাইপের রাখে, ত্বককে টান টান টাইপের রাখে, ঠিক আছে। তারপরে আমরা হাড়কে যে মজবুত রাখে, বা আমাদের যে তরুণ আস্তি থাকে বা চলাফেরাতে সাহায্য করে, এই সমস্ত কিছুতে আমাদের এই কোলাজেন পাওয়া যায়, ঠিক আছে। কোলাজেন আমাদের শরীর বলতে পারো নিজে থেকেই তৈরি করে নেয়। এছাড়া আমরা ডিম খাই, দেখেছো এগের যে সাদা অংশটা, ডিম যে খায়, তো ডিমের সাদা অংশের মধ্যে থাকে। তারপরে যেগুলো ভিটামিন সি জাতীয় যে ফলগুলো থাকে, ভিটামিন সি জাতীয়, সেগুলো আমাদের কোলাজেন উৎপাদন করতে খুবই সাহায্য করে, ঠিক আছে। তো কোলাজেন এই একটা প্রোটিন, মনে রাখো। তো বলো তো কোলাজেন কোথায় থাকে না? কোলাজেন সব কিছুর মধ্যে থাকে, শুধুমাত্র কিসে থাকে না বলো তো? রক্তে থাকে না, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন, বলছে হিমোগ্লোবিনের নিচের কোন ধাতু বিদ্যমান? বলো। লোহা, ফেরিক, লোহা। নেক্সট কোশ্চেন, কোন প্লাজমা প্রোটিন রক্ত তঞ্চনের সাথে জড়িত? বলো। কিছুক্ষণ আগেই পড়েছি, কি বলেছিলাম? অ্যালবুমিন পড়েছিলাম, গ্লোবিউলিন পড়েছিলাম, আর কি পড়েছিলাম? ফাইভিনোজেন। এটা কি রক্ত তঞ্চন, ব্লাড ক্লটিংয়ের সাথে যুক্ত। দেখো যা পড়েছি তার মধ্যে থেকে পাচ্ছ। নেক্সট কোশ্চেন দেখো, বলছে সাধারণ মানুষের রক্ত কি? সাধারণ মানুষের রক্ত সামান্য ক্ষারীয়, কারণ এর পিএইচ মান কত? 7.4, সেই জন্য এর সামান্য ক্ষারীয় হয় মানুষের রক্ত। রক্তের কোন উপাদান খাদ্য, CO এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য পরিবহন করে? কোন উপাদান পরিবহন করে বলো? শ্বেত রক্তকণিকা তো করে না, লোহিত রক্তকণিকাও করে না, রক্তের প্লেটলেটও করে না, কে করে? প্লাজমা, ঠিক আছে। এখানে কিন্তু অক্সিজেন নেই, দেখো এর মধ্যে দেখতে পেলে কোথাও অক্সিজেন আছে? অক্সিজেন হলে কি হতো? লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিন চলে যেত। কিন্তু এখানে কি আছে? প্লাজমা, কারণ কি CO আছে, CO2 আছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ঘটিত। আচ্ছা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ জানো তো কি? নাইট্রোজেন ঘটিত বর্জ্য বর্জ্য নিয়ে আমি তোমাদের ডিটেলসে বলে দেবো। নাইট্রোজেন ঘটিত আমাদের শরীরে না যে বিপাকীয় কার্যগুলো হয়, তাতে সবথেকে ক্ষতিকর যদি কোনো বস্তু থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এটা যদি আমাদের শরীরে থেকে না বেরিয়ে যায়,
মানে সব থেকে পয়জনাস, সব থেকে বিষাক্ত যদি কিছু হয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ঠিক আছে। এটাই রক্তের প্লাজমার মধ্যে মিশে কি হয়, কিডনিতে চলে যায়, কিডনি থেকে সেটা ফিল্টারেশন হয়ে যায়, ঠিক আছে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পড়বো, যেখানে আমাদের যে চ্যাপ্টার আছে সেখানে আমরা ডিটেলসে পড়বো। চলো নেক্সট দেখো, বলো কি হবে। এটা ড্যাশ আছে একটা, ড্যাশ হলো রক্তের একটি অংশ যাতে 92% জল থাকে, বাকি 8% প্রোটিন, খনিজ, হরমোন, এনজাইম, অন্যান্য পদার্থ থাকে। কি থাকে? 92% জলের যখন কথা বলেছে তখন চোখ বন্ধ করে কি করবো আমরা? প্লাজমা, প্লাজমা। নেক্সট বলো, হিমোগ্লোবিনে প্রোটিন হলো, এই মাত্র তোমাদের বলে দিয়েছিলাম হিম প্লাস গ্লোবিন। কি বলেছিলাম? প্রোটিন কোনটা? এই গ্লোবিন যে পার্টটা সেটা প্রোটিন বলেছিলাম না, সেটাতে বলেছিলাম প্রোটিন। বলো বলেছিলাম কি না? ঠিক আছে, চলো নেক্সট দেখো। তো চলো আমাদের এখানে এই চ্যাপ্টারটা এতদূর আরবিসি পর্যন্ত কমপ্লিট হলো এবং আমরা ডিটেলসে পড়লাম এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও দেখলাম, আমাদের মোটামুটি সমস্ত কোশ্চেনে আমরা পারছি। এর পরের দিন আমি বললাম যে চ্যাপ্টার কমপ্লিট করবো, ডাব্লিউবিসি এবং প্লেটলেট সম্বন্ধে যা কিছু জানার আছে আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে। বাস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কি করবে না, লাইক অবশ্যই করবে এবং একটা কমেন্ট করে যাবে স্যার ক্লাস কেমন লাগছে, ক্লাস তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের এই কমেন্ট, লাইক এগুলোই হচ্ছে আমার মেন মোটিভেশন, আমি বারবার তোমাদের বলেছি। এবং কি করবে না, শেয়ার করবে, ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। যত বেশি শেয়ার করবে, যত বেশি ভিউজ আসবে, তত আমি ইন্সপায়ার হবো, তত মোটিভেশন পাবো, তত আরও সুন্দরভাবে তোমাদের সামনে ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো। যদিও ভিডিও অবশ্যই আমি তোমাদের সামনে নিয়ে আসবো, সেই নিয়ে কোনো ব্যাপার নেই। আর আমাদের গ্রুপ ডি বইয়ের কাজ চলছে ভাই, তোমরা যারা মেসেজ করছো বারবার, আমি বলছি বারবার যে গ্রুপ ডি ম্যাথে সায়েন্সের বইয়ের কাজ রাত দিন আমাদের চলছে। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় 101টা শিফটের বই খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। বাস এখন যদি নিতে চাও তোমরা অর্জুন ব্যাচ নিতে পারো, যে কোনো রেলের এক্সামের জন্য তোমাদের জন্য মারাত্মক ব্যাচ হবে। ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, রিজনিং, জিকে টিকে সমস্ত কিছু পেয়ে যাবে A to Z এর মধ্যে। আর বা আলাদা আলাদা করে যদি নিতে চাও, সমস্ত ব্যাচ আলাদা আলাদাও আছে, সায়েন্স, ম্যাথ, জিকে, রিজনিং সব আলাদা আলাদা ব্যাচ আছে, তোমরা আলাদা করেও নিতে পারো। অথবা আমাদের গ্রুপ ডি বাদ দিয়ে 2024-25 যত এক্সাম হয়েছে ম্যাথের এবং সায়েন্সের বই অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায়। প্রত্যেকটা শিফটের প্রত্যেকটা প্রশ্ন আছে, 6300+ কোশ্চেন, 6300+ কোশ্চেন ম্যাথের, এখানে 2000+, এখানে 209টা শিফট আছে, এখানে 205টা শিফট আছে। মানে 24-25 এমন কোনো এক্সাম নেই গ্রুপ ডি ছাড়া যে আমি এখানে ইনক্লুড রাখিনি, আর এমন কোনো শিফট নেই, এমন কোনো কোশ্চেন নেই। একদম বাংলা ভাষায় দারুণভাবে বইগুলো বানানো হয়েছে, তো চাইলে নিতে পারো। ম্যাথের বইয়ের দাম 680, সায়েন্সের বইয়ের দাম 532, দুটো একসঙ্গে নিলে 1162 টাকার মতো লাগবে তোমাদের, আপ টু হোম ডেলিভারি, পুরো হোম ডেলিভারি পর্যন্ত। এছাড়া আমাদের 2016-22 চ্যাপ্টার ওয়াইজ, ওটা তো শিফট ওয়াইজ বই, এগুলো চ্যাপ্টার ওয়াইজ বই, সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ বই কিন্তু বই অ্যাভেলেবেল হয়ে গেছে, মাঝখানে ছিল না, স্টক চলে এসেছে। যদি যারা চাইছিলে ম্যাথামেটিক্স এবং সায়েন্সের 2016 থেকে 22 কোশ্চেন নেওয়ার জন্য, তারা নিতে পারো, ঠিক আছে। আর নেওয়ার জন্য সিম্পল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এখানে কিউআর কোড দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, অ্যাড্রেসের ফর্মেট দেবো, ফিল আপ করবে, ওই অ্যাড্রেস অনুযায়ী আমরা ডেলিভারি করে দেবো, না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। জাস্ট কী করবে তোমরা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বলে দেবে কোন বইটা চাইছো, বা যদি কোনো এনকোয়ারি থাকে কলও করতে পারো, অসুবিধা নেই। আর এছাড়া আমাদের ইনস্টল করতে পারো এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশন, বুক সেকশন থেকে বুক নিতে পারো, পিডিএফ সেকশন থেকে বা স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফও বাই করতে পারো, সব কিছু আমাদের অ্যাপ্লিকেশনেও কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। অথবা সবথেকে বেস্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করা। তো চলো পরের ভিডিও আবার দেখা হচ্ছে, তোমরা সবাই খুব ভালো থাকবে, খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করে দাও অলরেডি, কারণ গ্রুপ ডি পরীক্ষা খুব বেশি যে লেট করবে তা কিন্তু নয়। তো তোমরা প্রিপারেশনের লেভেল সেইভাবে রাখো, পড়াশোনা সেইভাবে করো। আর চলো পরের ক্লাসে আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, বাই।